আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলছি এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা প্রতিদিনই দেখে থাকি কিন্তু খেয়াল করি না, অর্থাৎ মিডিয়া কীভাবে একটি বাস্তবতা তৈরি করে। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি 2024-এর জুলাই আন্দোলনকে। দেশি বিদেশি এবং মিডিয়া কে কীভাবে পোর্ট্রে করেছে, ফ্রেম করেছে এবং কেন করেছে, সেটাই আমরা আজকে ব্যবচ্ছেদ করব। এই অ্যানালাইসিসের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হবে রবার্ট অ্যান্টম্যানের ফ্রেমিং তত্ত্ব। উনি বলেছিলেন মিডিয়া কোনো ঘটনা রিপোর্ট করার সময় দুইটা কাজ করে। প্রথমে সে সিলেকশন করে, অর্থাৎ বাছাই করে নির্দিষ্ট একটা ঘটনাকে, এরপর স্যালিয়েন্স অর্থাৎ পাঠকের মনে সেটার গুরুত্বপূর্ণ করে তোলে ধীরে ধীরে। এবং এটা করতে গিয়ে সে চারটা ধাপ অতিক্রম করে। সর্বপ্রথম সে একটা সমস্যাকে সংজ্ঞায়িত করে এবং এরপরে তার কারণ কি সেটা নির্ণয় করে এবং এরপরে একটি তার নৈতিক মূল্যায়ন বসিয়ে দেয়। সর্বশেষ সে একটা সমাধান দিয়ে দেয়। এই চার ধাপ দিয়েই মূলত আমরা 2024-এর জুলাই আন্দোলন কেন্দ্রিক নানান ঘটনাকে আমরা ব্যবচ্ছেদ করব। এবার দেখি এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কি পেলাম। দেশি মিডিয়া জুলাইয়ে যেটা করেছিল সেটাকে বলা হচ্ছে প্রোটেস্ট প্যারাডাইম, অর্থাৎ রাষ্ট্রীয় বয়ানের অন্ধ অনুকরণ। শিক্ষার্থীদের মৃত্যু, পুলিশের গুলি, এগুলো আড়াল করে মেট্রো রেলের ধ্বংসযজ্ঞকে প্রধান খবর বানানো হয়েছে। আন্দোলনকারীদের গায়ে লাগানো হয়েছে রাজাকারের নাতিপুতি, ষড়যন্ত্রকারী, এ ধরনের ট্যাগিং, যাতে সমাজে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া যেমন গার্ডিয়ান বা আল জাজিরা, তারা পুরো ঘটনাকে দেখছে মানবাধিকার এবং স্বৈরাচার বিরোধিতার ফ্রেমে। ওদের কাছে সমস্যা ছিল 15 বছরের কর্তৃত্ববাদ, সমাধান ছিল সরকারের পদত্যাগ। 5ই আগস্টের পর একটা মজার জিনিস ঘটে যায়। দেশি মিডিয়ার ফ্রেমিং রাতারাতি পাল্টে গেল। নাশকতাকারী থেকে হঠাৎ দ্বিতীয় স্বাধীনতা, জুলাই অভ্যুত্থান ফ্রেমে চলে আসে এবং এটাকেই বলা হচ্ছে ক্যাসকেডিং মডেলের পতন। ভিজুয়াল দিক থেকেও এর রিপোর্ট আমরা দেখতে পারি। আগে পোড়া মেট্রো রেল আর বিটিভির ছবি যত্রতত্র প্রচার করা হতো। পরে শহীদ আবু সাইদের ছবি এবং গ্রাফিতি দিয়ে তৈরি করা হয় মুক্তির ফ্রেম। ভারতীয় মিডিয়া নিয়ে আলাদা একটি অংশ থাকবে, তুলনামূলক বিশ্লেষণ রয়েছে। রিপাবলিক বাংলা আমাদের 24-এর জুলাই আন্দোলনকে দেখাচ্ছে উগ্রপন্থী ফ্রেমে, দা হিন্দু এটাকে দেখাচ্ছে তার রাজনৈতিক বিজয় এবং কৌশলের ফ্রেমে, আর scroll.in গণতান্ত্রিক ফ্রেমে। এখানেই দেখানো হয়েছে কীভাবে ইসলামোফোবিক আর অ্যালার্মিস্ট কভারেজ, ভুয়া ষড়যন্ত্র তত্ত্ব সরানো হয়েছে, যেগুলো পরে আল জাজিরার অনুসন্ধানে ভুয়া প্রমাণিত হয়। একটা কেস স্টাডিও রয়েছে বিটিভিতে আগুন দিয়ে দৈনিক ইত্তেফাকের কভারেজ, যেখানে সিলেক্টিভ ইমেজ ব্যবহার করে পুরো আন্দোলনকে উগ্রপন্থী ট্যাগ লাগানো হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখেছি শব্দ চয়নের যে খেলা, সংঘর্ষ বনাম নির্মমভাবে হত্যা, অর্থাৎ শব্দ দিয়েই পাঠকের সিদ্ধান্ত এবং তার নৈতিক মূল্যায়ন পুরোটাকে লক করে দেয়। এভাবেই আমরা পুরা প্রেজেন্টেশনে দেখতে পাবো মিডিয়া কীভাবে একটা বাস্তবতা তৈরি করে, বাস্তবতার উপস্থাপন করে। মিডিয়া মানুষকে কি ভাবতে হবে তা ঠিক করে দেয় না, বরং কোন বিষয়ে কীভাবে ভাববো সেটাই ফ্রেমের মাধ্যমে নির্ধারণ করে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফরিদউদ্দিন মাসুদ। প্রথমে আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমার পূর্ববর্তী আলোচককে, যিনি মিডিয়া ফ্রেমিং তত্ত্বের অত্যন্ত সুন্দর চমৎকার তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা প্রদান করেছেন। এখন আমি আলোচনা করব এই তত্ত্বের আলোকে 24-এর জুলাই আন্দোলনের সময় আমাদের মিডিয়াগুলো যে ফ্রেমিং করেছে, যে ভূমিকা রেখেছে এই বিষয়ে। আমার আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে দেশীয় মিডিয়ার প্রোটেস্ট প্যারাডাইম। আমরা দেখেছি 24-এর জুলাই আন্দোলনের সময় আমাদের দেশীয় মিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিভাবে রাষ্ট্রের তৈরি করা বয়ান বা তাদের চেইন অফ কমান্ডকে অন্ধভাবে অনুসরণ করেছে। এখানে অ্যান্টম্যানের তত্ত্বের সিলেকশন এবং সেলিয়েন্স অর্থাৎ বাছাই এবং গুরুত্বারোপের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমরা দেখেছি মিডিয়াগুলো পুলিশের নির্বিচারে হত্যা, নির্বিচারে গুলিবর্ষণ, ছাত্রদের প্রতিবাদ আন্দোলন, কোঠা সংস্কারের দাবি এবং ছাত্রদের হত্যার বিষয়টিকে এড়িয়ে গিয়ে তারা এই বিষয়টাকে আড়াল করেছে। এর পরিবর্তে তারা মেট্রো রেল বা বিটিভি এ জাতীয় রাষ্ট্রীয় স্থাপনার কিছু ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে বড় সড়ো করে দেশের জনগণের সামনে উপস্থাপন করেছে।
এর পাশাপাশি আমরা দেখেছি সুনির্দিষ্ট শব্দচয়ন এবং লেবিনের মাধ্যমে ছাত্রদেরকে ষড়যন্ত্রকারী, মাস্টার মাইন্ড, রাজাকারের নাতিপুতি ইত্যাদি ট্যাগ লাগিয়ে তাদেরকে সামাজিকভাবে আন্দোলনের সময় বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় স্লাইডে, পরবর্তী স্লাইডে। যে বিষয়টা হচ্ছে, যার আলোচনার বিষয়টা হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমিং অ্যানালাইসিস। অর্থাৎ আমরা দেখব 24 জুলাই আন্দোলনের সময় কিভাবে মিডিয়াগুলো মূলত ফ্রেমিং করেছে। ফ্রেমিং তত্ত্বের 4টা স্তম্ভ, এই 4টা স্তম্ভের মাধ্যমে বিষয়টাকে যদি আমরা আলোচনা করি তখন বিষয়টা আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে উঠবে। ফ্রেমিং তত্ত্বের প্রথম স্তম্ভ হচ্ছে সংকটের সংজ্ঞায়ন। এখন আমরা দেখি জুলাই আন্দোলনের সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের এই আন্দোলনকে, ছাত্রছাত্রীদের এই মুভমেন্টকে মিডিয়াগুলো কিভাবে সংজ্ঞায়ন করেছে। তারা কোটা সংস্কার আন্দোলনকে সংজ্ঞায়ন করেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে। তারা সংজ্ঞায়ন করেছে এটা আসলে মূলত কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে দেশীয় স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনার ষড়যন্ত্র করার পায়তারা, দেশীয় স্থাপনার ক্ষয়ক্ষতি করার পায়তারা। এরপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কারণ নির্ণয়। অর্থাৎ যখন বলা হচ্ছে রাস্তায় যে আন্দোলনকারীরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তারা মূলত কোটা সংস্কার আন্দোলন করছে না, বরং তারা ষড়যন্ত্র করছে, নাশকতা সৃষ্টি করছে, তখন একটা প্রশ্ন আসে যে এর কারণ কি। তো দেখা গিয়েছে যে এর কারণ তারা নির্ণয় করছে, মিডিয়াগুলো একটা কারণ নির্ণয় করছে, সেটা হচ্ছে যে এখানে তারা মূলত সামনে যদিও দেখছি তারা কোটা সংস্কার আন্দোলন করছে, মূলত তারা মূল আন্দোলনকারী নয়, এর পেছনে তৃতীয় আরেকটা রাজনৈতিক পক্ষ রয়েছে যারা মূলত তাদেরকে সামনে শো করছে। মূল নাশকতা সৃষ্টিকারী হচ্ছে তৃতীয় আরেকটা পক্ষ যারা মূলত রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে ধ্বংস করতে চাচ্ছে। ফ্রেমিং তত্ত্বের তৃতীয় স্তম্ভ নৈতিক মূল্যায়ন। এখন দেখব যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে জনগণের সামনে দেশীয় মিডিয়াগুলো কিভাবে মূল্যায়ন করছে। দেশীয় মিডিয়াগুলো 24-এর সময় আমরা দেখেছি আন্দোলনকারীদের কোটা সংস্কারের এই দাবিকে, তারা এই আন্দোলনকারীদেরকে মূল্যায়ন করছে নাশকতাকারী হিসেবে। অর্থাৎ তারা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকারী নয়, তারা হচ্ছে নাশকতাকারী, তারা হচ্ছে ষড়যন্ত্রকারী, তারা এদেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এরপরে হচ্ছে তারা এই একটা বিনষ্ট করতে চাচ্ছে রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে। এরপরে চতুর্থ স্তম্ভ হচ্ছে যে এখন আমাদের প্রস্তাব কি, অর্থাৎ সম্ভাব্য প্রস্তাবনা। সেই সম্ভাব্য প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এই বিষয়টাকে সলভ করার জন্য সম্ভাব্য প্রস্তাবনা মিডিয়া দিয়েছে এটা, যে এখন আমাদের সরকারের উচিত কারফিউ জারি করা, সরকারের উচিত সেনাবাহিনী মোতায়েন করা এবং সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এই আন্দোলনকারীদেরকে রাস্তা থেকে হটিয়ে নিজ নিজ ঘরে ফিরিয়ে দেওয়া। তো আমরা দেখলাম এই 2টা স্লাইডের মাধ্যমে যে কিভাবে মিডিয়া তত্ত্বের সেই 2টা বিষয়, সিলেকশন এবং সেলিয়েন্স, অর্থাৎ একটা বিষয়কে বাছাই করা এবং তার মাধ্যমে আরেকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। অর্থাৎ আমরা দেখেছি 24 জুলাই অভ্যুত্থানের সময় যেইভাবে ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি ছিল এবং তারা যে দাবিকে নিয়ে মাঠে লড়েছে, এই বিষয়টাকে আড়াল করে এবং তারা যেভাবে হত্যা হচ্ছিল, নিহত হচ্ছিল, এই বিষয়টাকে আড়াল করে তারা গিয়ে ফোকাস করেছে, যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় কিছু স্থাপনার সামান্য কিছু ক্ষয়ক্ষতির বিষয়টাকে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এখন মিডিয়া ফ্রেমিং নিয়ে কিছু আলোচনা করব। একটা মিডিয়া শুধু খবর পরিবেশনই করে না, বরং একটা খবরকে কিভাবে দেখতে হয় তাও নির্ধারণ করে দেয়, অর্থাৎ সিলেকশন অ্যান্ড সেলিয়েন্স। একটা ঘটনাকে পুরো বা আংশিক আড়াল করে রেখে নিজেদের মতো করে এবং যেভাবে উপস্থাপন করলে প্রভুদের মনোরঞ্জন করা যায় সেভাবেই মূলত মিডিয়াগুলো উপস্থাপন এবং ফ্রেমিং করে থাকে। সাম্প্রতিক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও আমরা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সুস্পষ্ট এর প্রতিফলন দেখেছি। গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এই ঘটনাকে ফ্রেমিং করেছিল স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন এবং মানবাধিকার লঙ্ঘন এমন শিরোনামে, কিন্তু তার বিপরীতে আমাদের দেশীয় মিডিয়াগুলো নাশকতাকারী এবং আইন শৃঙ্খলা সমস্যা এমন শিরোনাম। এই হচ্ছে গণ অভ্যুত্থান চলাকালীন দুই মিডিয়ার ভিন্নমুখী উপস্থাপন। এখন যদি আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে অর্থাৎ অভ্যুত্থান শেষের সময়ের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আন্তর্জাতিক মিডিয়াগুলো এই ঘটনাকেই উপস্থাপন করেছিল মনসুল রেভলিউশন ও জেনজি রেভলিউশন এমন শিরোনামে। কিন্তু এর বিপরীতে আমাদের দেশীয় মিডিয়াগুলো রাতারাতি একে দ্বিতীয় স্বাধীনতা, জুলাই অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ এমন শিরোনামে ফ্রেমিং করতে থাকে, এমনকি আবু সাঈদের ছবিগুলোকেও হাইলাইট করতে থাকে। এই হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোর নেগেটিভ এবং পজিটিভ সাইড। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টেশন করছি মিডিয়া ফ্রেমিং এবং জুলাই আন্দোলনে এর প্রয়োগ। বিখ্যাত মিডিয়া গবেষক রবার্ট এন্টোমেনের মতে মিডিয়া কেবল আমাদেরকে তথ্য দেয় না, বরং কোনো ঘটনাকে আমরা কিভাবে বিচার করব সেটা ফ্রেমিং এর মাধ্যমে নির্ধারণ। 5ই আগস্টের পূর্বে বিটিভি ও মেট্রো রেল পোড়ানোর ছবি দেখে এই আন্দোলনকে ক্রিমিনালাইজেশন, সংঘাত ও অপরাধ হিসেবে ফ্রেমিং করা হয়েছিল। কিন্তু 5ই আগস্টের পরে শহীদ আবু সাঈদের বুক পেতে দাঁড়ানোর দৃশ্য, দেয়ালে দেয়ালে গ্রাফিতি এবং শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের ছবিকে প্রচার করার মাধ্যমে ইতিবাচক ফ্রেম তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বাড়ানো হয়। আমরা যদি রবার্ট এন্টোমেনের 4টি স্তম্ভের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই এখানে প্রবলেম ছিল স্বৈরাচারী ব্যবস্থার অবশিষ্টাংশ দূর করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, এবং এর পিছনে রিজন ছিল বহু বছরের দুর্নীতি, স্বৈরাচারী শাসন এবং বিচারহীনতা। নৈতিকতা, জুলাই ছাত্র আন্দোলনকে এদেশের রক্ষক এবং পতিত সরকারকে জনবিরোধী হিসেবে দেখানো হয় এবং সমাধান হিসেবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যারা রাষ্ট্র সংস্কারের জন্য দায়বদ্ধ থাকে। এবার আমরা জানবো ভারতীয় মিডিয়া এই জুলাই আন্দোলনকে কিভাবে ফ্রেমিং করেছিল। আমরা যদি দেখি রিপাবলিক বাংলা এই জুলাই আন্দোলনকে ইসলামিক কু এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখিয়েছিল। সমাধান হিসেবে তারা হাসিনাকে সমর্থন জানিয়েছিল। দ্য হিন্দু তারা বিষয়টিকে দিল্লির কৌশলগত ক্ষতি এবং হাসিনার একনায়কতন্ত্রের ফল হিসেবে দেখায়। আবেগ দূরে রেখে তারা ভারতের কৌশলকে, ভারতের কূটনীতিকে সামনে রেখে। রবার্ট এন্টোমেনের তথ্য অনুযায়ী মিডিয়া আমাদেরকে এটা শেখায় না আমরা কি ভাববো, বরং মিডিয়া আমাদেরকে শেখায় আমরা কিভাবে ভাববো। ভারতীয় মিডিয়ার নিজস্ব আদর্শই ঠিক করছে যে তারা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ইসলামিক কু হিসেবে দেখাবে নাকি এটাকে গণতান্ত্রিক আন্দোলন হিসেবে দেখাবে। মিডিয়ার চোখে বিপ্লব, বয়ান, ফ্রেম ও বিভ্রান্তি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশ দেখেছে এক অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কিন্তু যখন রাজপথে সাধারণ মানুষ স্বৈরাচার পতনের জন্য রক্ত দিচ্ছিল, তখন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের একাংশ সেই সত্যকে পাল্টে দিতে ব্যস্ত ছিল। কিভাবে তৈরি হয়েছিল এই কৃত্রিম বাস্তবতা? রবার্ট এন্টোম্যানের ফ্রেমিং তত্ত্বের আলোকে আজ আমরা উন্মোচন করব সেই মিথ্যা বয়ান আর সেনসেশনাল প্রোপাগান্ডার পেছনের গল্প। হাসিনা পালানোর পরপরই টাইমস অফ ইন্ডিয়া দাবি করে এটি কোনো গণ অভ্যুত্থান নয়, বরং পাকিস্তান সমর্থিত জামায়াতের ইসলামপন্থী ষড়যন্ত্র। কোনো প্রমাণ ছাড়াই ইন্ডিয়া টুডে বা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে পুঁজি করে ছড়ানো হয় আইএসআই সংযোগের মিথ্যে তথ্য। আল জাজিরার অনুসন্ধানে প্রমাণিত হয় হিন্দুদের ওপর হামলার ঘটনাগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছিল, যেখানে মূল কারণ ছিল রাজনৈতিক সংশ্লিষ্টতা। এমনকি তসলিমা নাসরিনের অপ্রমাণিত সোর্স ব্যবহার করে আনন্দবাজার পত্রিকা সার্কুলার রিপোর্টিংয়ের এক
অনন্য নজির স্থাপন করেছিল। শুধু বিদেশি মিডিয়াই নয়, স্থানীয় গণমাধ্যমেও চলেছিল সুকৌশল ফ্রেমিং। ছাত্র পরিচয় বাদ দিয়ে সন্ত্রাসী লেবেল লাগিয়ে এক বাক্যেই তৈরি করা হয়েছিল কঠোর দমন পীড়নের ন্যায্যতা। সংঘর্ষে নিহত কিংবা পুলিশের মৃত্যুর বেলায় নির্মমভাবে হত্যার মতো আবেগঘন শব্দের ব্যবহার এবং লাল ও বড় ফন্টে সারা দেশ রণক্ষেত্র মেটাফোরের মাধ্যমে পাঠকের মনস্তত্ত্বে এক ধরনের অ্যাঙ্কর এফেক্ট তৈরি করা হয়েছিল, যেখানে নিখুঁতভাবে আড়াল করা হয়েছিল আসল খুনির পরিচয়। রবার্ট এন্ট্রুম্যানের ফ্রেমিং তত্ত্বের সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় দৈনিক ইত্তেফাকের একটি সংবাদে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ভবনের আগুন ও ভাঙচুরকে সামনে এনে এবং ছাত্রদের ওপর পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপকে পুরোপুরি অ্যানিমেশন বা আড়াল করা হয়। নিউজটির ভিজুয়ালে টুপি পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির আক্রমণাত্মক ভঙ্গি সামনে এনে অবচেতনে উগ্রপন্থী ও নাশকতাকারীর স্টিরিওটাইপ বা টেমপ্লেট সক্রিয় করা হয়। উদ্দেশ্য একটাই, অধিকার আদায়ের আন্দোলনকে অপরাধীকরণ করা এবং সামরিক বল প্রয়োগকে জাস্টিফাই করা। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই সমস্ত নিয়ন্ত্রণী বয়ানের মিথ্যাচার পুরোপুরি ভেঙে পড়ে। গণমাধ্যম কীভাবে শব্দ, ছবি আর সিলেকশনের মাধ্যমে একটি পুরো জাতির ঐতিহাসিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এটি তারই এক জীবন্ত দলিল। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটি সংবাদকে প্রশ্ন করা, কিউরেশন বা সাজানো খবরের পেছনের রাজনীতি বোঝা এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উপস্থাপনার শুরুতেই আমরা দেখিয়েছিলাম যে রবার্ট এন্টম্যানের ফ্রেমিং তত্ত্ব অনুযায়ী মিডিয়া মূলত গণমাধ্যম মূলত দুটি কাজ করে, সিলেকশন এবং সেলিয়েন্স। অর্থাৎ শত ঘটনার ভিতর থেকে নির্দিষ্ট কিছু অংশ বেছে নেয় এবং সেই অংশকে পাঠকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ করে তোলে। এই তাত্ত্বিক কাঠামোটি নিয়েই আমরা 24-এর গণ অভ্যুত্থানের সংবাদ কভারেজ বিশ্লেষণ করতে বসেছিলাম। আর বিশ্লেষণের প্রতিটি স্তরেই ঠিক আমরা একই প্যাটার্নটি বারবার ফিরে আসতে দেখেছি। প্রথমত আমরা দেখেছি দেশীয় গণমাধ্যমের একটি বড় অংশ নির্দিষ্ট একটি প্রোটেস্ট প্যারাডাইম অনুসরণ করছে। শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার মৃত্যু এবং পুলিশের গুলিচালনার মতো ঘটনা মূল আলোচনা থেকে কার্যত ছেটে ফেলা হয়েছে, অথচ মেট্রো রেলের ধ্বংসযজ্ঞকে করে তোলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রধান বিষয়। প্রথম আলোর ভাষায় যাকে বলা হয়েছিল ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই। এখানে কজাল এজেন্ট অর্থাৎ আসলে দায়ীকে সবচাইতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সচেতনভাবে আড়াল করা হয়েছে। দ্বিতীয়ত শব্দচয়নের দিক থেকেও একটি স্পষ্ট বৈষম্য আমরা লক্ষ্য করেছি। সাধারণ মানুষের মৃত্যুকে বর্ণনা করা হয়েছে অনেকটা নিরপেক্ষ দ্ব্যর্থবোধক শব্দ সংঘর্ষ দিয়ে, অথচ পুলিশের মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নির্মম হত্যার মতো তীব্র সহিংসতাবোধক ভাষা। সংখ্যা প্রায় কাছাকাছি, বরঞ্চ শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও ভাষার আবেগীয় ওজনটা ঠিকই ছিল পুলিশের মৃত্যুর ক্ষেত্রে। আর এই পার্থক্যটাই, এই শব্দের ব্যবধানটাই পাঠকের বিচার বুদ্ধিকে নীরবে নির্দিষ্ট একটি দিকে ঠেলে দেয়। একই সঙ্গে আন্দোলনকারীদের উপর রাজাকারের নাতিপুতি, ষড়যন্ত্রকারী, বিদেশি এজেন্টার শিকার এর মতো তকমা দিয়ে বসিয়ে প্রকৃত অভিযোগের বদলে তাদের পরিচয়কেই অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে, যার একমাত্র লক্ষ্য ছিল সামাজিকভাবে বিচ্ছিন্নকরণ। এই সবগুলো কৌশল আসলে আলাদা আলাদা ঘটনা নয়, বরং একসঙ্গে মিলে একটি সম্পূর্ণ 4 ধাপের ডায়াগনস্টিক ফ্রেম তৈরি করেছে। সমস্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে ষড়যন্ত্র হিসেবে, কারণ হিসেবে দেখানো হয়েছে অস্পষ্ট তৃতীয় কোনো এক পক্ষকে, নৈতিক বিচারে রাষ্ট্রকে দাঁড় করানো হয়েছে ভুক্তভোগীর আসনে, আর সমাধান হিসেবে প্রস্তাব করা হয়েছে কারফিউ এবং কঠোর দমন নীতি। এটি নিরপেক্ষ সাংবাদিকতা ছিল না, এটি ছিল সম্পূর্ণ প্রি প্যাকেজড রাজনৈতিক বয়ান, যা প্রশ্নহীনভাবে প্রায় হুবহু প্রতিফলিত হয়েছে। তাহলে আমাদের এই পুরো বিশ্লেষণ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কী দাঁড়ায়? ম্যাক্সওয়েল ম্যাককম্বসের এজেন্ডা সেটিং তত্ত্বের ভাষা ধার করেই বলা যায়, গণমাধ্যম মানুষকে কি ভাবতে হবে তা সরাসরি ঠিক করে দেয় না, বরং কোন বিষয়ে কিভাবে ভাবতে হবে তার ফ্রেমিং নির্ধারণ করে দেয়।
জুলাই অভ্যুত্থান এই সত্যকে আমাদের সামনে একেবারে নগ্নভাবে উন্মোচিত করে দিয়েছে। গণমাধ্যমে এখানে তথ্যের নিরপেক্ষ বাহক ছিল না, বরং ফ্যাসিবাদী ক্ষমতার একটি সক্রিয় হাতিয়ার হয়ে উঠেছিল। প্রোপাগান্ডা, সিলেক্টিভ কভারেজ আর ভিজুয়াল ম্যানিপুলেশনের মাধ্যমে যে একটি নির্মিত বাস্তবতা তৈরি করা হয়েছিল, আল্লাহ সুবহানাহুর অশেষ কুদরতে বাস্তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। 5 আগস্টের পর থেকে ক্ষমতার আকস্মিক পালাবদল আর জেনজি প্রজন্মের স্বতঃস্ফূর্ত ও নিজস্ব প্ল্যাটফর্মে গড়ে ওঠা ন্যারেটিভের সামনে সেই সযত্নে নির্মিত ফ্রেম তাসের ঘরের মতো ধসে পড়েছে। আর এখান থেকে উঠে আসে আমাদের জন্য প্রকৃত শিক্ষাটি। একজন ভবিষ্যৎ সাংবাদিক বা গবেষক হিসেবে আমাদের প্রতিটি প্রতিবেদন পড়ার বা লেখার সময় নিজেকে প্রশ্ন করতে হবে, কি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, কোন শব্দ আসলে কোন কাজ করছে এখানে, আর কার বয়ান আমরা না জেনেই নিজের অজান্তে পুনরুৎপাদন করে চলছি। যেদিন আমরা এই প্রশ্নগুলো করা বন্ধ করে দেব, সেদিন থেকে আমরা সাংবাদিকতা ছেড়ে মূলত প্রচারণার অংশ হয়ে যাব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।